৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। বৈরী আবহাওয়ার কারণে এবার ক্যাপিটল হিলের ভেতরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাম্পের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। Trump do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear That I will faithfully execute. that I will faithfully execute The office of President of the United States. the office of President of the United States. দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। Constitution of the United States. So help me God. So help me God. Congratulations. তীব্র ঠান্ডার কারণে ক্যাপিটল হিলের ভেতরে রোটুন্ডায় শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৯৮৫ সালে একই জায়গায় শপথ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বারাক ওবামা, জর্জ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ। আরও ছিলেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস সহ ফেডারেল কর্মকর্তা ও ট্রাম্প ভক্তরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান জো বাইডেন। এ সময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ওয়াশিংটনের সেন্ট জনস চার্চে প্রার্থনায় যোগ দেন ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্য সদস্যরা। -13 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেই ক্যাপিটল হিলের সামনে জড়ো হয় ট্রাম্পের হাজারো সমর্থক। শপথ অনুষ্ঠানে খরচ হয়েছে $200 মিলিয়ন, আর নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল গার্ডের ৭,৮০০ সদস্য সহ আইন প্রয়োগকারী সংস্থার ২৫,০০০ সদস্য। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ইউক্রেন এবং পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পথ খোলা আছে বলে অভিনন্দন বার্তায় জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাজ্য, চীন ও জার্মানি সহ বিভিন্ন দেশের নেতারা নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। The Constitution of the United States. So help me God. সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই রিপাবলিকান এই নেতাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই তাকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন এবং পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পথ খোলা রয়েছে বলেও জানান তিনি। আমরা কখনোই সংলাপ প্রত্যাখ্যান করিনি। মার্কিন প্রশাসনের সাথে সহযোগিতার মনোভাব বজায় রাখতে আমরা সবসময় প্রস্তুত। কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন মার্কিন প্রশাসনের সাথে সংলাপের জন্য খোলা, বিশেষ করে ইউক্রেনীয় সংঘাতের বিষয়টি। এছাড়া শপথের আগেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় নতুন যুগে একসাথে চলার উপায় খুঁজে বের করতে ট্রাম্প প্রশাসনের সাথে বেইজিং কাজ করতে ইচ্ছুক বলেও জানানো হয়। এক ভিডিও বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এ সময় ওয়াশিংটনের সাথে লন্ডনের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রকে পরম মিত্র উল্লেখ করে ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলিদের জন্য ভালো দিন অপেক্ষা করছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম মেয়াদে আমরা অনেক সুবিধা পেয়েছি। আপনি ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি বিশ্বাস করি যে আবার একসাথে কাজ করে আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে নতুন উচ্চতায় উন্নীত করব। এছাড়া জার্মানির চ্যান্সেলর, ইউক্রেনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে বোঝাপড়া শুরু করতে হলেও সামাল দিতে পারবে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার মতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়, তাই চাওয়া পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসবে না। তবে বিশ্লেষকদের সংখ্যালঘু প্রসঙ্গ ছাড়াও নির্বাচন নিয়ে চাপ আসতে পারে ট্রাম্পের পক্ষ থেকে।
4 বছর মার্কিন প্রশাসনের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন উঠছে, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে পরিবর্তন আসবে কি? কারণ মানবাধিকার, শ্রম আইন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আগের আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু হয়, যার ঘোষণা আসে 2021 সালে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রশাসন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পও সেই চাপ অব্যাহত রাখতে পারে। তবে পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, দু দেশের বোঝাপড়ায় ঘাটতি তৈরি হবে না। সংখ্যাগরিষ্ঠের ব্যাপারে তার বিশেষ অ্যাটেনশন থাকবে। এটা বরাবরই ছিল, এটা গত সরকার যখন ছিল তখনও, এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন গতবার তখনও কিন্তু ছিল। সেই অ্যাটেনশনটা বাড়বে, কোনো সন্দেহ নেই। এবং একই সাথে আমি মনে করি বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন হয় সে ব্যাপারেও তার একটা বড় অ্যাটেনশন থাকবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব, এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ব্যবসায়ী ট্রাম্পের চোখ থাকবে ভারতের বাজারের ওপর, তবে চীন নিয়ে ইতিবাচক নন তিনি। বিশ্লেষকের মতে সেই সুযোগটা নিতে পারে বাংলাদেশ। যদি চীনের উপর স্যাংশন হয় তাহলে চীন অনেক ধরনের পরিকল্পনা করবে, অনেক ধরনের ইনভেস্টমেন্ট বা তার যে ইন্ডাস্ট্রিয়াল কাঠামোটা আছে সেটা অন্য জায়গায় নিয়ে সরাতে চেষ্টা করবে, স্যাংশনটাকে বাইপাস করতে। সেখানে কিন্তু বাংলাদেশেরও একটা বড় লাভ হওয়ার আছে। এই জিনিসটা যদি বড় আকারে হোমওয়ার্ক না করা হয় তখন দেখা যাবে যে ভিয়েতনাম বা অন্য দেশগুলো হয়তো সেই অ্যাডভান্টেজটা নিয়ে নেবে। বিশ্লেষকের মতে ট্রাম্পের শাসন আমলে কূটনীতি খুব জটিল হবে, তাই ঢাকাকে যোগাযোগ বাড়াতে হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক কলামিস্ট ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ডালাসের শিক্ষক শাফকাত রাব্বি। জনাব শাফকাত রাব্বি, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট নিউজে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা, প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসা সহ শতাধিক নির্বাহী আদেশ সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। অনেক বিশ্লেষক বলছেন যে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও আনপ্রেডিক্টেবল ও অ্যাগ্রেসিভ হবেন। এই বিষয়ে আপনার মতামত কি? আগামী 4 বছরে ট্রাম্পের কাছ থেকে বিশ্ববাসী কি আশা করতে পারে? আপনারা এবার লক্ষ্য করে দেখবেন যে ট্রাম্প আসলে এবার আগের চাইতে অনেক বেশি প্রিপেয়ার্ড। উনি গতবার যখন প্রথম আসেন তখন ওনার প্রথম যে ইনাগুরেশন স্পিচ ছিল ওটার থেকে ওনার আজকের স্পিচটা ছিল অলমোস্ট ডাবল। অনেক বেশি সাবস্টেন্সও ছিল, অনেক ধরনের প্ল্যানস নিয়ে তিনি কথা বলেছেন। এবং এবার ইলেকশনের সময় ট্রাম্পের যে টিমটা ছিল এটাও ছিল আগের চাইতে অনেক বেশি ডিসিপ্লিনড। যেমন আগের টিমগুলোতে অনেক ইনার ফাইটিং হতো, নিজেরা মারামারি করতো, অনেক কিছু হতো আগের টিমগুলোতে, এবার সেগুলো হয় নাই। সুতরাং এইটুকু আমরা বলতে পারি, এটা ভালো হবে কি খারাপ হবে বলতে পারবো না, কিন্তু এইবারের ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনটা আগেকার চাইতে ডিসিপ্লিনড হবে এবং তারা যা করতে চায় সেটা ভালো খারাপ আমি বলতেছি না, যা করতে চায় সেটা তারা খুব কোয়াইটলি এবং মোস্ট লাইকলি মোর এফিশিয়েন্টলি তারা করতে পারবে। এখন এটা বিশ্বের জন্য ভালো হবে কি না হবে এটা হবে কেস বাই কেসিসে, মানে কেস বাই কেস আমাদের দেখতে হবে। কিন্তু আপনার আমেরিকার জন্য এটা হবে আমেরিকা ফার্স্ট। তারা সব কিছু দেখবে আমেরিকান লেন্সে এবং কোনো ক্ষেত্রে ব্যাপারটা বেশ অ্যারোগেন্ট লাগবে পৃথিবীর অনেক দেশের জন্য, পার্টিকুলারলি ধরেন এশিয়াতে, ইউরোপে অনেক দেশের জন্য ব্যাপারগুলো একটু অ্যারোগেন্ট মনে হবে। জি জনাব শাফকাত রাব্বি, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে প্রফেসর ইউনূসের সরকার নিয়ে মার্কিন নীতিতে আমূল পরিবর্তন আসবে এমন আশায় আছেন অনেকে। এই প্রত্যাশাটা আসলে কতখানি বাস্তবসম্মত? ট্রাম্প সরকারের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ বজায় রেখে নিজের সুবিধার জন্য বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ কি করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। তার আগে একটু বলে নেই যে ইউনূস সাহেবের সাথে ট্রাম্পের ব্যক্তিগত রেষারেষি আছে বা এ ধরনের একটা নিউজ বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পার্টিকুলারলি কোনো একটা কোয়ার্টার প্রচার করার চেষ্টা করে। এই ব্যাপারটা অতটা ফ্যাকচুয়াল না। এটা তো সত্য কথা যে ইউনূস সাহেবের সাথে ট্রাম্পের আগের যে অ্যাডভার্সারি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টনের একটা ভালো সম্পর্ক, কিন্তু সেটাও অনেক বছরের পুরনো কথা। আর আমেরিকার রাজনীতি এভাবে কাজ করে না যে কেউ এসে পার্সোনাল রেষারেষি নিয়ে ঝগড়াঝাটি করবে, এটা হবে না। আমেরিকা ফরেন পলিসি প্রফেশনালসরা চালায়, ট্রাম্পের আমলেও সেটা হবে। আজকে মার্কো রুবিও নামে যেই সেনেটরটাকে পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হলো তিনি যথেষ্ট
প্রফেশনাল। উনাকে আজকে সেনেটের 99 জন সেনেটর হ্যাঁ দিয়ে তাকে সর্বসম্মতিক্রমে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। সুতরাং তিনি ভদ্র মানুষ, মোটামুটি বেশ রিজনেবল একটা চয়েস। সো তার আন্ডারে পররাষ্ট্রনীতি পাগলামি করে বেড়াবে এটা ভাবার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশ কি করতে পারে ট্রাম্পের সাথে, এক্ষেত্রে আমি একটু জাস্ট দুটো পয়েন্ট বলি। ট্রাম্প যেহেতু একটু ট্রানজ্যাকশনাল, মানে উনি হচ্ছেন গিভ অ্যান্ড টেক, লেনা দেনার ভিত্তিতে কাজ করেন, বাংলাদেশকে আস্তে আস্তে আমেরিকার সাথে ইকুয়াল টার্মের ডিল করা শিখতে হবে। আমেরিকা কিন্তু বাংলাদেশকে অনেক উপকার করে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আমেরিকা থেকে যায়। আমেরিকা বাংলাদেশের জিনিসগুলো সবচেয়ে বেশি কেনে, আমদানি করে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে। বাংলাদেশকে একটু ইকুয়াল ফুটিংয়ে যেতে হবে। এর মধ্যে একটা করতে হতে পারে যে আমেরিকা থেকে একটু বেশি করে জিনিস কিনতে হবে। ট্রাম্প খুব খুশি হবে বাংলাদেশ যদি এই কাজটা করতে পারে, সেটা ফুড গ্রেইন হতে পারে, মেশিনারিজ হতে পারে। আমেরিকা থেকে যদি একটু প্রায়োরিটিতে জিনিসপাতি কেনাকাটা শুরু করে বাংলাদেশ, আমেরিকা খুব খুশি হবে, ট্রাম্প খুব খুশি হবে। আরেকটা হলো ইমিগ্রেশন আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে ট্রাম্পের আমলে। বাংলাদেশ যদি মেক্সিকান বর্ডারে কোনো বাংলাদেশি যাচ্ছে না এটা নিশ্চিত করতে পারে, বা অ্যাটলিস্ট নিউজে আনতে পারে যে ট্রাম্প দেখতেছে যে বাংলাদেশ ট্রাই করতেছে সাউদার্ন বর্ডার ক্লিন রাখার জন্য বাংলাদেশিদের থেকে, এই দুটো হবে খুব ভালো কাজ বাংলাদেশ যদি করতে পারে। আরেকটি বিষয় যে প্রথম মেয়াদে চীন ঠেকাও নীতিতে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। এবারও চীনকেই যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি বলছেন তিনি। তো ইন্দো প্যাসিফিক অঞ্চল, বিশেষ করে চীন ও দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের অবস্থান কি, এবং বাংলাদেশ কিভাবে এটি থেকে সুবিধা পেতে পারে? গতবার ট্রাম্প যত না চীন ঠেকাতে চেয়েছিলেন ততটুকু কিন্তু পুরোপুরিভাবে উনি পারেন নাই। আপনি যদি চীনের রপ্তানি দেখেন, চীনের রপ্তানি আমেরিকাতে ট্রাম্পের গতবারের প্রশাসনের পর থেকে বাড়তেইছে, এবং এই বছর মনে হয় সকল রেকর্ড ভেঙে ফেলছে, মানে চায়না থেকে আমেরিকাতে জিনিস আসার পরিমাণ। এটা অবশ্যই ট্রাম্প সরকার দেখবেন। কিন্তু খুব মজার ঘটনা হলো আজকে ওনার যে ইনাগুরেশন ভাষণ, সেখানে ট্যারিফ নিয়ে অনেক মারামারি হবার কথা মানুষ ভয় পাচ্ছিলেন, সেরকম কিছু হয় নাই। তিনি বরং আজকে মেক্সিকো এবং কানাডার এগেনস্টে 25% ট্যারিফের কথা বলেছেন, এবং চীনকে উনি অবশ্যই ধরবেন, এতে কোনো সন্দেহ নাই, উনি ধরবেন। কিন্তু আগের মতো যুদ্ধং দেখি ভাবটা হয়তো শুরু থেকে উনি চাচ্ছেন না। যেমন এবার উনি কিন্তু শি জিনপিংকে নিমন্ত্রণ দিয়েছিলেন ওনার ইসে থাকার জন্য, এই ইনাগুরেশনে। শি জিনপিং আসতে রাজি হয় নাই, কিন্তু নিমন্ত্রণ কিন্তু ট্রাম্প দিয়েছিলেন। উনি পরে ওনার ভাইস প্রেসিডেন্টকে পাঠাইছেন। সো ট্রাম্প চীনের সাথে কি করে এটা একটু দেখার ব্যাপার। যেমন টিকটক ব্যান করার পরে এখন আবার ট্রাম্প বলতেছে ব্যানও করবো না। ট্রাম্প ইজ এ ভেরি মিক্সড সিগন্যাল দিচ্ছে চায়নাকে, শুরুর দিকে অ্যাটলিস্ট। আর ইন্দো প্যাসিফিকে চায়না বিরোধী যে অবস্থানটা, এটা মেনটেন করবে যুক্তরাষ্ট্র। ভারতের কিছু লাভ হবে, বাংলাদেশেরও কিছু লাভ হতে পারে, বিশেষ করে চায়না থেকে যে বিজনেসগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে, সেটাতে বাংলাদেশ কিছু বেনিফিট পেতে পারে। কিন্তু গতবার কিন্তু পায় নাই সেরকমভাবে, এবারও নাও পেতে পারে বাংলাদেশ যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারে অ্যাজ এ ডেস্টিনেশন। আমরা আশা করি তারা পারবে, কিন্তু আমার মনে হয় ট্রাম্পের সাথে ইনভেস্টমেন্ট এবং ইমিগ্রেশন, এই দুটাতে বাংলাদেশ যদি একটু হেল্প করে, ট্রাম্প এবং আমেরিকা থেকে জিনিস কেনা, এই তিনটা করতে পারলে বাংলাদেশ উইল বি ইন আ বেটার শেপ ট্রাম্পের সাথে, মানে ইউনুস গভর্নমেন্টও। জি, সঠিকভাবে ডিল করতে পারলে বাংলাদেশ লাভবান হতে পারে, সেটি আপনি বলছেন। জনাব শওকত রাব্বী, ইন্ডিপেন্ডেন্ট নিউজে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে আগামী 4 বছরের কার্য বিবরণী তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। বলেছেন প্রয়োজনে সেখানে আরও বেশি সেনা এবং জনবল নিয়োগ করা হবে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অন্তত 100 নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এরই মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেছেন তিনি। অন্যান্য আদেশের মধ্যে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিবেশগত বিধিমালা কমিয়ে দেয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো, সেনাবাহিনী থেকে ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক নীতি বাদ দেয়া অন্যতম। এদিকে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত 1,500 জনকে ক্ষমা ঘোষণা করেছেন তিনি। এছাড়া প্রাকৃতিক সম্পদ উৎপাদনের ক্ষেত্রে আরও কর্মসংস্থান তৈরির কথা জানানো হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে চীনা যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর প্রত্যয় জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন একটি গর্বিত, সমৃদ্ধ, স্বাধীন জাতি গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। বিদায়ী বাইডেন প্রশাসন ও অভিবাসী সংকট মোকাবেলায় ব্যর্থতার কথাও তুলে ধরেন ট্রাম্প।
এ সময় বিচার বিভাগে ভারসাম্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে গর্বিত, সমৃদ্ধ ও মুক্ত জাতি গড়ার প্রত্যয় তার। সার্বভৌমত্ব পুনরুদ্ধারেরও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এখন থেকেই আমাদের সোনালী যুগের শুরু। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ ও সম্মানিত হবে। আমি আমেরিকাকেই প্রথমে রাখব। আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে। ন্যায় বিচারের দাঁড়িপাল্লা আবারও ভারসাম্যপূর্ণ হবে। মার্কিন বিচার বিভাগের জঘন্য, হিংসাত্মক ও অন্যায্য অস্ত্র শেষ হবে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে একটি গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা। ভাষণে বিদায় বাইডেন প্রশাসন এবং অভিবাসীর সংকট মোকাবেলায় ব্যর্থতার কথাও তুলে ধরেন ট্রাম্প। দুর্যোগের সময় স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। গত ৮ বছরে ২৫০ বছরের মার্কিন ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি পরীক্ষা দিয়েছি। অনেক শিখেছি। আমাদের প্রজাতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সহজ ছিল না। যারা আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারাই আমার স্বাধীনতা ও জীবন কেড়ে নিতে চেয়েছে। আমেরিকাকে আবারও মহান করতে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। এ সময় রিপাবলিকানদের ঐতিহাসিক জয়ের জন্য অশ্বেতাঙ্গ ও হিস্প্যানিক ভোটারদের সাধুবাদ জানান ট্রাম্প। মার্টিন লুথার কিংয়ের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় জানান তিনি। ইসরায়েল হামাস অস্ত্রবিরতির প্রসঙ্গ টেনে নিজেকে শান্তি স্থাপনকারী বলে আখ্যা দেন ট্রাম্প। এ সময় স্ট্যান্ডিং ওভেশন দেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ায় উদ্বিগ্ন চীনের বাসিন্দারা। চীনা পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন তারা। চীনের অর্থনৈতিক অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন চায় বেজিংবাসী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত আসক্তিকর মাদক ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই শুল্ক আরোপের হুমকি দেন তিনি। সোমবার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিংয়ের বাসিন্দারা। ট্রাম্পের পদক্ষেপে চীনা অর্থনীতি প্রভাবিত হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা। চীনের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই নাজুক অবস্থায় আছে। এর মধ্যে যদি চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বাঁধে, সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। আমরা দুদেশের সম্পর্কের উন্নয়ন চাই। করোনা মহামারীর প্রভাব আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ চীনা অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এদিকে তাইওয়ান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মনোভাব কেমন হবে তা নিয়েও উদ্বিগ্ন বেইজিং। স্বশাসিত দ্বীপটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন, যার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও চীনের প্রতি অনেকটা বিরূপ মনোভাব ছিল ডোনাল্ড ট্রাম্পের। প্রযুক্তি খাত সহ চীনা পণ্যের উপর আরোপ করেছে নানা নিষেধাজ্ঞা। তবে গত 6 জানুয়ারি ট্রাম্প জানান প্রতিনিধিদের মাধ্যমে চীনা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করে। সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সিনাওয়াত্রার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন প্রধান উপদেষ্টা। এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথেও বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে আলাদা সংলাপে যোগ দেবেন ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা। 26 জেলায় জেলা প্রশাসক পদে রদবদল হচ্ছে। মার্চের মধ্যে নতুন ফিট লিস্ট তৈরিতে ইউএনও ও এডিসি পদের কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়। এরপর ৬৪টি জেলায় ডিসি পদে আনা হয় পরিবর্তন, কিন্তু সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে জায়গা পায় বলে অভিযোগ উঠে। এ অবস্থায় নতুন করে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরি হচ্ছে। বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন আর ২৭ ব্যাচের ১২ জন কর্মরত আছেন। ২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির ফিটলিস্ট হচ্ছে। ফলে এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেয়ার পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য ২৫, ২৭ এবং ২৮ ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট করা হচ্ছে। প্রশাসনের ভূমিকাটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত হবে মাঠ পর্যায়ে যাতে কর্মকর্তারা সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারে সেই ধরনের একটা কর্ম পরিবেশ সৃষ্টি করা। এটা আমাদের এই প্রশাসন থেকে শুরু করে জনগণ পর্যন্ত প্রত্যেকের কিন্তু একটি দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলে ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন যোগ্য সৎ কর্মকর্তাদের বাছাই করে ডিসি নিয়োগ দিতে হবে। আমার মনে হয় এবং বর্তমান প্রশাসন ব্যবস্থায় তাদের গতিশীলতা আনার জন্য এদেরকে পুরোপুরিভাবে তাদের অতীতের ৫ বছর, ১০ বছর বা তার আগের বছরগুলোর তাদের মূল্যায়ন করা দরকার। ইউএনও এবং ডিসি পদেও রদবদল করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একজোট হয়ে দল পুনর্গঠন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরে জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরামর্শ দেন। বলেন, শুধু স্লোগান যথেষ্ট নয়, মেধা চর্চাও করতে হবে। আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। আমি একটা জিনিস শুধু আপনাদেরকে যেটা বারবার বলতে চাই যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৫ বছরে বিগত সরকারের দমন-পীড়নে বিএনপি বিপর্যস্ত, তাই দল পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিএনপি পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে। দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে বিএনপি জনগণের সমর্থন পাবে বলেও আশা করছেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের ইউনিফর্ম। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাক পরিবর্তনের ফলে মনোবল ফিরে পাবে এসব বাহিনী। এদিকে বিএসএফ সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করার এবার অনুমতি পেয়েছে বিজিবিও। সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য মারমুখী অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বিচারে গুলি বর্ষণ, হত্যার অভিযোগে জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় পোশাক পরিবর্তনের উদ্যোগ। পুলিশের ইউনিফর্ম রং হবে আয়রন, র্যাবের অলিভ এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে এসব রং বাছাই করা হয়। বৈঠকের শুরুতেই কয়েকটি রঙের পোশাক পরা পুলিশ সদস্যদের উপস্থিত করা হয়। বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্রুত পুলিশের মনোবল ফেরানো জরুরি। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এদিকে সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করতে পারলেও বিজিবির সে সুযোগ ছিল না এতদিন। তবে এবার বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই, এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। উপদেষ্টা জানান, দেশে বর্তমানে ৩৩,৬৪৮ জন অবৈধ অভিবাসী রয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তারা দেশ না ছাড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থারও হুঁশিয়ারি উপদেষ্টার। যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছে না। বোতলজাত সয়াবিন তেলের সংকটে এখন যুক্ত হয়েছে খোলা সয়াবিনও। ব্যবসায়ীদের দাবি, দাম বাড়াতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সংকট। আসন্ন রমজানে সয়াবিনের বাজার সহনীয় রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ। প্রায় ১.৫ মাস ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। বেশিরভাগ বিপণনকারীরা বোতলজাত সয়াবিনের অর্ডার নিচ্ছেন সংশ্লিষ্ট কোম্পানির অপ্রচলিত পণ্য নেয়ার শর্তে, বলছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এর মধ্যে কয়েকদিন থেকে খোলা সয়াবিন তেলেরও সংকট প্রকট হয়েছে। খাতুনগঞ্জের ৫০% সয়াবিনের বাজার এস আলমের দখলে। এছাড়া অন্যান্য বড় ব্যবসায়ীরাও কমিয়ে দিয়েছে উৎপাদন, ফলে বাজারে তৈরি হয়েছে সংকট। ব্যবসায়ীরা জানান, কিছুদিন ধরে মিল থেকে পণ্য পেতেও সময় লাগছে। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দেখছি আমাদেরকে। দোকানে না রেখে রাখে, ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। এই সংকট যাতে রমজানে না পড়ে, সেজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। আগে বড় আকারের প্রায় 40 থেকে 50% ভোজ্য তেল সরবরাহ করতেন, তারা কিন্তু আগের মতো সেই সরবরাহটি ঠিকভাবে দিতে পারছেন না। সেক্ষেত্রে বিকল্প বাজার হিসেবে আমাদের অবশ্যই এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাজারে তেলের এই সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী লিটারে 4 থেকে 5 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সয়াবিন তেলের সংকট নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এতদিন ধরে সয়াবিন তেলের সংকট, এটা সমাধান করা যাচ্ছে না কেন? আসলে সমস্যাটা কোন জায়গায়? আর বাজারে এখন সয়াবিন তেলের সংকট কেমন দেখছেন? দেখুন, খোলা বাজারে সয়াবিন তেল অর্থাৎ বোতলজাত সয়াবিন তেলের সংকট এটি কিন্তু আজকের না, প্রায় 1 মাস ধরে কিন্তু এই সংকটটি চলছে এবং এটি যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো মনে হচ্ছে যে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে এবং আরও শক্তিশালী হয়ে উঠছে। কেননা দেখা গেছে যে এইখানে যারা খোলা বাজারে যে সয়াবিন তেল অর্থাৎ চট্টগ্রামের পরের অবস্থান যদি বলা হয়ে থাকে, রাজশাহীতে কিন্তু বিভিন্ন যে ডিলার আছে তারা এখানে এই তেলগুলো আমদানি করে থাকেন। কিন্তু এখানে দেখা গেছে ডিলাররা কতটুকু আমদানি করছেন, কতটুকু কি পরিমাণ তারা বাইরে সাপ্লাই দিচ্ছেন, এই যে বিষয়ে নজরদারি এটি কিন্তু এখানে পরিলক্ষিত হয় না। যার ফলে এখানে যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে তারা ডিলারের কাছে চাহিদা দিচ্ছেন, চাহিদা যদি 5 কার্টুন দেওয়া হয়ে থাকে তাহলে তারা পাচ্ছেন 2 কার্টুন, কোথাও 1 কার্টুন করে পাচ্ছেন। ঠিক যখন বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিচ্ছে, কৃত্রিম সংকট দেখা দিচ্ছে বাজারে, তখন দেখা গেছে অপরদিকে যে খোলা সয়াবিন তেল সেটির কিন্তু দাম বাড়ছে। অর্থাৎ এখনকার বাজারের যদি কথা বলা হয়ে থাকে তাহলে আজকের খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 176 টাকা লিটার এবং সেখানে বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু প্রতি লিটার বিক্রি হচ্ছে 175 টাকা। অর্থাৎ খোলা বাজারে খোলা সয়াবিন তেলের থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম 1 টাকা কম বিক্রি হচ্ছে, যেটি কিন্তু এর আগে কখনো এমনটি পরিলক্ষিত হয়নি। অর্থাৎ খোলা তেল যেটি রয়েছে সয়াবিন তেল সেটি সবসময় দেখা গেছে যে বোতলজাত সয়াবিন তেলের থেকে প্রতি লিটারে 5 থেকে 10 টাকা অন্ততপক্ষে কম থাকে, কিন্তু এখন দেখা গেছে যে কম নয়,
বরঞ্চ খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার কারণ অন্যতম কারণ হচ্ছে যে এইখানে পাবলিক ডিমান্ড অর্থাৎ সাধারণ মানুষের যে চাহিদা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এই খোলা তেলের প্রতি, যার ফলে আর অপরদিকে এই যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটি এই বোতলজাত সয়াবিন তেলটি তারা রেখে দিচ্ছে এবং তারা মজুত করছে। তার কারণ হচ্ছে সামনে রমজান আছে, সামনে রমজানে এটিকে আরও বেশি দাম সংকটটি দেখিয়ে সংকটকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই দামটি বৃদ্ধি করবে এবং সেই সময় কিন্তু জনগণকে হয়তো অনেকটা জিম্মি করে বা বাধ্য করে, কারণ রমজানে ভোজ্য তেলের চাহিদা সবচেয়ে বেড়ে যায়। ঠিক এই সুযোগটাকে এইটার জন্যই কিন্তু এই সিন্ডিকেটগুলো অপেক্ষা করছে। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা খোলা বাজারে ব্যবসায়ী করছেন, ঠিক তারা কিন্তু বলছিলেন যে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য এখানে যে ভোক্তা অধিদপ্তর রয়েছে, সাথে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে, তারা যদি একসাথে কাজ করে তাহলে হয়তো যে শক্তিশালী যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটের মূলে আঘাত করা যাবে। অর্থাৎ এখানে কি পরিমাণ তারা আনছেন এবং কতটা তারা সাপ্লাই খোলা বাজারে তারা সাপ্লাই দিচ্ছেন, এই বিষয়গুলো নজরদারির একটি অভাব কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা একটি বিষয় বলছিলেন যে তারাও যেন ক্রমেই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা যদি এখানে পর্যাপ্ত পরিমাণে খোলা তেল বা যে বোতলজাত সয়াবিন তেল সেটি তারা যদি না পেয়ে থাকেন তারা কিন্তু বিক্রি করতে পারছেন না, যার ফলে এখানে যে সাধারণ খোলা যে সয়াবিন তেল সেটির চাহিদা বাড়ছে, মানুষ সেটি নিচ্ছে এবং এই খোলা তেলেরও দাম কিন্তু এখন ক্রমান্বয়ে বাড়ছে। গেল কয়েকদিন এক সপ্তাহ আগেও কিন্তু এই খোলা তেলটি বিক্রি হয়েছিল রাজশাহীর বাজারে 168 থেকে 70 টাকা লিটার, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 176 টাকা লিটার। এখানে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন এটি কিন্তু তাদের করার কিছু নেই, কারণ তারা বারবার একটি কথা বলছিলেন এক্ষেত্রে তাদের করণীয় কিছু নেই। এখানে যারা সিন্ডিকেট রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, তাদের বিষয়টি কিন্তু এখানে সরকারি যারা সংস্থা রয়েছে তাদেরকে এখানে কঠোর অবস্থানে থাকার জন্য বা তাদের নজরদারি আরো জোরদার করার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এমনটি বলছিলেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সয়াবিন তেলের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ। এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা 193 জন শিক্ষার্থীর ফলাফল 29শে জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তর জানিয়েছে 29শে জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে, সেজন্য তাদেরকে অনলাইনে কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। এরপর তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এসব প্রক্রিয়া শেষ করেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফল। তবে কোটা বাতিলের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আসন 5380টি, এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ছিল 269টি আসন। তবে 40 নম্বর পেয়ে পাশ করেছেন 193 জন শিক্ষার্থী। ভাতিজা, ছেলে না বা মেয়ে না, হ্যাঁ, এরকম যদি হয়, সন্তান না হয় অন্য কেউ হলে তার ভর্তি বাতিল হবে এবং সেই শূন্য আসনে মেধা কোটার থেকে পূরণ করা হবে। রাজধানীর পল্লবীতে একাধিক মামলার আসামি মোহাম্মদ বাবু ওরফে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগটি উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন সোমবার বিকেল 4:45টার দিকে পল্লবীর 12 নম্বর সেকশনের সিরামিক রোডে চাপাতি ও ছুরি দিয়ে আঘাতের পর ইট দিয়ে থেতলিয়ে বাবুকে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নেন, পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি বাবুর স্বজনদের। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাবুর বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে। এখানে তাদের উভয় পক্ষের মধ্যে একটু সংঘর্ষ বা এই ধরনের কোনো মনোমালিন্যর কারণে এই ধরনের ঘটনা ঘটছে আর কি। মৃত ব্যক্তির পরিবার যদি পল্লবী থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় জাহাঙ্গীর আলম আইয়ুব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে গাছুয়ার সীমান্ত মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সম্প্রতি কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন জাহাঙ্গীর। তিনি জেলে থাকাকালীন সন্দ্বীপ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সুমনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সে টাকা ফেরত নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে সুমন গাছুয়া গিয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় সুমনের এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
ময়লার ভাগাড়ে আর জায়গা নেই। এখন কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের জমি ও রাস্তাঘাটেও। ভাগাড়ের তীব্র দুর্গন্ধ, মশা মাছি আর ময়লা পোড়ানোর ধোঁয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে সদর উপজেলার অন্তত ৭ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। সিটি কর্পোরেশন বলছে ভাগাড় উন্নয়নে ২টি প্রকল্প চলমান রয়েছে। ৪০ বছর আগে কুমিল্লা সদরের জগন্নাথপুরে পৌরসভার জন্য প্রায় ১১ একর জমি নিয়ে তৈরি করা হয় ময়লা ফেলার ভাগাড়। পৌরসভা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও ভাগাড়টির আয়তন বাড়ানো হয়নি। তাই ভাগাড়ের সীমানা প্রাচীর উপচে কঠিন ও তরল বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের বাড়িঘর, জমিজমা ও রাস্তাঘাটে। রিসাইক্লিংয়ের ব্যবস্থা না থাকায় উন্মুক্ত আবর্জনার ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এছাড়া প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আশেপাশের ৭ গ্রামের অর্ধ লক্ষাধিক বাসিন্দা। বাচ্চারাও যদি ভুল করে পানিগুলো ধরে, বাচ্চাদের গায়ে বিসি বা অ্যালার্জি এরকম চর্মরোগের মতো হয়ে যায়, বাচ্চাদের সহজে এগুলো যাইতে চায় না। এই ডাম্পিংয়ের কাজটা যদি করে তো সবচেয়ে এলাকার মানুষের লাগে ভালো হবে, আমাদের এই ৪-৫টা গ্রামের লাগে ভালো হবে। জনবসতি এলাকা থেকে উন্মুক্ত ভাগাড়টি না সরালে ময়লা আবর্জনা থেকে রোগ ছড়ানোর বিস্তৃতি বাড়বে বলে জানালেন বাপা। সমস্ত ভাইরাল ডিজিজ এখন যেগুলো দেখা যায় আমাদের দেশে, এগুলো সবকিছুর উৎপত্তিস্থল কিন্তু এখন এই সমস্ত ভাগাড়। আধুনিকায়ন না করলে আমার মনে হয় মানুষের জন্য আর ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ভাগাড় উন্নয়নে ২টি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। সিজিপিতে আমরা আরও ২৫ একর জায়গার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি। তো এখন যেটা হচ্ছে, এখন আপাতত ১৫ একর জায়গা অ্যাকোয়ারের কার্যক্রম চলমান আছে। বিগত কয়েক বছর ধরে ভাগাড় উন্নয়নে প্রকল্প নেওয়া হলেও তা কখনোই আলোর মুখ দেখেনি। দিন যত যাচ্ছে ভাগাড় থেকে চরম দূষণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।